দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের আমরা মুখ দেখেছি। সাধারণ মানুষ যাদেরকে ইচ্ছা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়া ভোটে একটি পার্লামেন্ট, এই পার্লামেন্টে বিরোধী দলও আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটির উপরে। তবে এ পর্যন্ত যা আমার অভিজ্ঞতা, যে দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক দল এবং জনগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনকার আমার ধারণা যে এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সর্বক্ষেত্রে একটা চেষ্টা চলছে। সরকারি দলও করছে, বিরোধী দলও করছে। আমরা অর্থনৈতিক দিকে, সামাজিক সকল ক্ষেত্রে গণতান্ত্রিক একটা রীতিনীতি, গণতান্ত্রিক একটা পদ্ধতি বের করার চেষ্টা করছি। আমি নিজে মনে করি যে আমার কেরিয়ার শিক্ষকতা আছে, রাজনীতি আছে এবং সরকার পরিচালনা আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি, শিক্ষকতাও ঠিক আমার ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করা দেশের স্বার্থে, এবং এর পরে যে রাজনীতিতে আসলাম, এখানেও সরকারে এসেছি, সেখানেও বৃহত্তর জনগণের স্বার্থে কাজ করতে পেরেছি। তাই আমি মনে করি আমার জীবনে শিক্ষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69 অর্থাৎ 69-এ আমি জয়েন করেছি। সেই বছরই আমি কলম্বো প্ল্যান যে স্কলারশিপ, এই স্কলারশিপ পেয়ে আমি লন্ডনে লেখাপড়া করতে গিয়েছি। লন্ডনে ইম্পেরিয়াল কলেজে আমি আবার এমএসসি করেছি, তারপরে ডিআইসি করেছি, তারপরে লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি করেছি। এরপরে 75-এ ফিরে এসে আবার শিক্ষকতা শুরু করেছি। 91 পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং জিওলজি ডিপার্টমেন্টে আমি চেয়ারম্যান 3 বছরের জন্য আমি ছিলাম। এবং পরিশেষে 91-তে আমি রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমি রিটায়ার করলাম। এবং আমার কাছে দুটি জীবনই অত্যন্ত সিগনিফিক্যান্ট। আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উল্লেখ করতে হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তো সেখানে শিক্ষকদের মধ্য থেকে আমার সেখানে বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। তিনি আবার আমাকেই সিলেক্ট করলেন যে আমি বলবো, আর কেউ বলা লাগবে না। তো আমি ওনাকে কিন্তু দেশ, জাতি, অর্থনীতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এগুলো সম্বন্ধে বিস্তারিত বলেছিলাম। এবং তিনি কেন যেন আমার প্রতি একটু আকৃষ্ট হয়ে গেল। পরে আমাকে ডেকে নিয়ে গিয়ে তিনি আমাকে রাজনীতি করার জন্য উৎসাহিত করলেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন হয়, প্রথম যে কমিটি হয়, জিয়াউর রহমান সভাপতি, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী মহাসচিব, সেই কমিটিতে আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক নিয়োগ করা হয়। সেখান থেকে আসলে জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী রাজনীতির যে চেতনা, সে থেকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমি এই বিএনপিতে কাজ শুরু করি। এবং বিএনপির যে প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত আমি বিএনপিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক, আবার আমার এলাকায় কুমিল্লা উত্তর বিএনপির সভাপতি। এরপরে জিয়াউর রহমান শাহাদাত বরণের পরে যখন বেগম খালেদা জিয়া রাজনীতিতে নামেন, তখনও আমি ছাত্র বিষয়ক সম্পাদক। তারপরে আমাকে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম মহাসচিব করা হয়। তারপরে 91-তে যখন মন্ত্রী হয়ে গেলাম, 93-তে আমাদের জাতীয় কাউন্সিল হলো,
জানুয়ারিতে কিন্তু নতুন করে কমিটি করা হলো। সেই কমিটিতে আমাকে স্থায়ী কমিটির সদস্য রাখা হলো এবং সেই সময় থেকে এখন পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য হিসাবে প্রায় ৩৩ বছর আমি দলকে সার্ভ করছি। এবং এই দলের যেহেতু জাতীয়তাবাদী শক্তির পক্ষের দল, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের উদ্দেশ্যে, উন্নয়নের জন্য কাজ করছে, সেই জন্য আমি অনুপ্রাণিত হয়ে এই দলের সাথে সম্পৃক্ত আছি। আমি ব্যক্তিগত সমালোচনা অত্যন্ত পছন্দ করি, কারণ এই সমালোচনার মাধ্যমে আমি নিজেকে বিচার করতে পারি যে এই সমালোচনাটা সঠিক না রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। অনেক সমালোচনা এরকম রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সমালোচনা মুখোমুখি আমি হয়েছি, কিন্তু সেগুলো কোনো যেহেতু বেজ নাই, আমার কিছু করা দরকার হয় নাই। পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এগুলো মিথ্যা, আর যেগুলোর বেসিস আছে সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করেছি। অতএব সমালোচনা আমি মনে করি রাজনীতিবিদের জন্য সমালোচনা অত্যন্ত পজিটিভ। আমি তো 1991 থেকে 96 পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ছিলাম এবং আমার সময়ে বাংলাদেশ খনি যুগে প্রবেশ করেছে। এই যে বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, এটা আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এটাতে উদ্বুদ্ধ করে আমার সময় কিন্তু হয়েছে। সে সময় পত্রপত্রিকা লিখেছে যে বাংলাদেশ খনি যুগে প্রবেশ করলো, এবং এটা সত্যি। এই যে প্রবেশ করেছি, এরপরে আর কোনো সরকার খনি যুগে আর প্রবেশ করে নাই। দুটি খনি এখনও কার্যকর আছে। বড়পুকুরিয়া কয়লা খনির সাথে আমি বিদ্যুতের যে প্লান্ট সেটাও আমি সেখানে করেছি এবং এখনও এটা কার্যকর আছে। তারপরে আমি ভোলাতে গ্যাস আবিষ্কার করার জন্য আমাদের পেট্রোবাংলাকে দিয়ে আমি উদ্বুদ্ধ করেছি এবং সেখানে ভোলাতে গ্যাস আবিষ্কার হয়েছে। কিন্তু এছাড়া আর ভোলাতে কেউ এই পর্যন্ত আর চেষ্টা করেনি। আমি যেহেতু নিজে জিওলজির ছাত্র, শিক্ষক, আমার বিশ্বাস ছিল যে বে অফ বেঙ্গলে যদি সেইভাবে উন্নতভাবে যদি এক্সপ্লোর করা যায় তাহলে সেখানে গ্যাস পাওয়া যাবে। ঠিক একইভাবে কেয়ার্ন এনার্জি, আমেরিকার একটি কোম্পানি এসে এখানে গ্যাস আবিষ্কার করে এখনও বে অফ বেঙ্গলে গ্যাস এখানে ব্যবহৃত হচ্ছে। তো বিদ্যুতের ব্যাপারে আমার সময়ে 91 থেকে 96 কেউ কোনো দিন কোনো সমালোচনা করে নাই যে বিদ্যুতের কোনো অভাব হচ্ছে। বিদ্যুৎ প্ল্যান্ট করেছি, গ্যাস প্ল্যান্ট করেছি। এমনিভাবে বিদ্যুৎ আমরা স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য একদিকে গ্যাস, অন্যদিকে তেলের আবিষ্কার করার চেষ্টা, এগুলো আমরা পর্যায়ক্রমে করেছিলাম। সেই জন্য সেই সময় আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। হ্যাঁ, আমি 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলাম। তাই মানুষের সাথে, ডাক্তারদের সাথে, নার্সদের সাথে স্বাস্থ্য ব্যাপারে যত স্বাস্থ্য কনসার্ন বিষয়ে আমি মেলামেশার সুযোগ পেয়েছি। এমনকি আমি WHO আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম 192টা দেশের এই WHO। তখন আমি দেশে বিদেশে আমার অভিজ্ঞতা আছে। তবে বাংলাদেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতকে যে পরিমাণ টাকা দিয়ে সহযোগিতা করার কথা, আমাদের যে অ্যানুয়াল বাজেট তার মধ্যে সেই পরিমাণ টাকা দিয়ে
এই স্বাস্থ্য সেক্টরকে এই পরিচালনা করার ব্যাপারে যথেষ্ট ফাইন্যান্স করা যায় না। এখনও কিন্তু একই অবস্থা। এবছরও আমরা চেষ্টা করছি শতকরা 5% ফাইন্যান্স স্বাস্থ্য খাতে করার জন্য। তাছাড়াও স্বাস্থ্য খাতে কিন্তু এখানে যারা স্বাস্থ্যকর্মী এবং যারা স্বাস্থ্য সেবা গ্রহণ করে তাদের মধ্যে একটা সমঝোতা থাকা খুব জরুরি। এই ব্যাপারটায় আমাদের দেশে কিছুটা অভাব রয়েছে। আমি মনে করি যে আমি যখন 5 বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, আমি কিন্তু সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও আমি দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি এবং ডাক্তারদেরকে অ্যাক্টিভ রাখার ব্যাপারে সরকারের একটা এবারে দৃঢ় সংকল্প থাকতে হয়। আমি ওই সময় কিন্তু চেষ্টা করেছি এবং অনেকেই প্রশংসা করেছে যে সেই সময় স্বাস্থ্য ব্যবস্থা বেটার ছিল। আমি অনেক জায়গায় নতুন হাসপাতাল করেছি। ডিস্ট্রিক্টে হাসপাতালগুলো যেগুলো 100 বেডের ছিল সেগুলো 200 বেড, 250 বেড হাসপাতাল উন্নীত করেছি। উপজেলায় 33 বেড হাসপাতাল ছিল, সেগুলোরে 51 শয্যার হাসপাতালে পরিণত করেছি এবং উপজেলা লেভেলে, জেলা লেভেলে যাতে করে উপযুক্ত ডাক্তার যায় সে ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং সেখানে তখন আমার বিশ্বাস যে ডাক্তারদেরকে, নার্সদেরকে আমরা এখানে তাদেরকে এই কাজের জন্য উৎসাহিত করতে পেরেছিলাম। আমাদের দেশে স্বাস্থ্য খাতে বড় একটা দুর্বলতা হচ্ছে নার্সের অভাব। যে পরিমাণ নার্স দরকার এক একটা হাসপাতালে, সেই পরিমাণ নার্স এখনও আমাদের এনাফ নাই। আমি যখন 5 বছর মন্ত্রী ছিলাম অনেকগুলো নার্সিং কলেজও আমি প্রতিষ্ঠা করেছি, তবে গত 17 বছর বলতে আমার কষ্ট হয় যে এ ব্যাপারে কোনো সিরিয়াসনেস আমরা দেখিনি এবং অনেক হাসপাতালে নতুন করে ডাক্তার নিয়ে ট্রেন করে তাদেরকে সেখানে পাঠানোর যে মেকানিজম সেটা গত 17 বছর আমি লক্ষ্য করি নাই। তার জন্য এখন কিন্তু স্বাস্থ্য সেক্টরটা খুবই দুর্বল। ভালো রাষ্ট্রের সিদ্ধান্তের মূল হচ্ছে প্রকৃতপক্ষে গণতন্ত্র মনে হওয়া। গণতন্ত্র শুধু ভোটের ব্যাপারে না, গণতন্ত্র সর্বক্ষেত্রে, স্বাস্থ্য সেক্টরে, শিক্ষা সেক্টরে এবং ব্যবসা বাণিজ্যের সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে, সর্বক্ষেত্রে গণতান্ত্রিক মনোবৃত্তি থাকতে হবে। গণতান্ত্রিক মনোবৃত্তি থাকলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তার গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে অনেক জোরালো থাকে এবং ভালো যদি রাষ্ট্র করতে হয় তার নাগরিকরা ভালো হতে হবে, প্রশাসনে ভালো হতে হবে, সর্বক্ষেত্রে ভালো মানুষের সমাহার হতে হবে। একটি সমাজ, ভালো মানুষের সমাজ গড়তে হবে, তাহলেই একটি ভালো দেশ পরিণত হবে। যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি আইন পার্লামেন্ট হয়ে হয়। যদি মন্ত্রণালয়গুলো আন্তরিকভাবে তাদের সকল বিষয় পার্লামেন্টের নজরে নিয়ে আসে, পার্লামেন্টের সদস্যরা আলোচনা করে পরামর্শ দিতে পারে, তাহলেই সকল ডিপার্টমেন্ট কিন্তু সক্রিয় হতে পারে। তো সেইভাবে ভালো রাষ্ট্র, ভালো দেশ, ভালো জনগণ, ভালো কর্মকর্তা সব কিছু করতে হলে অবশ্যই আমাদেরকে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে পরিচালনা করতে হবে। সংসদে যদি এখানে সকলে গণতন্ত্রী মনে হয় তাহলে সকল বিরোধী দল হোক, সরকারি দল হোক, সেখানে সুস্পষ্ট
মতামত দেওয়ার জন্য একটা ক্ষেত্র। তাই পার্লামেন্টকে যদি সক্রিয় রাখা যায়, বিরোধী দল যদি সেখানে সক্রিয় থাকে, তাহলেই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের যে কাজগুলো, সেই কাজগুলো সুন্দরভাবে পরিচালিত হতে পারে। জনগণের প্রত্যাশাও যে শুধু ভোটে নয়, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যত ডিপার্টমেন্ট আছে সব জায়গায় একটা গণতান্ত্রিক মনোবৃত্তি রেখে সকলে যদি কাজ করে আন্তরিকভাবে, তাহলেই এখানে সুন্দর দেশ, সুন্দর সরকার এবং জনগণকে খুশি রাখা এটা সম্ভব হয়। অবশ্যই এটা জরুরি। এখানে যেমন ইয়াং জেনারেশনের কাজে ব্যস্ত থাকার জন্য, কাজ করার ক্ষমতা রাখার জন্য ইয়াং জেনারেশনের যেমন দরকার, অভিজ্ঞতারও দরকার। অভিজ্ঞতা থেকে যে জ্ঞান উপলব্ধি হয় সেটার সমন্বয় করে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে সঠিকভাবে করা হবে। তাই এখানে যুব সমাজের, তরুণদের এবং বয়স্কদের, অভিজ্ঞদের একটা সুন্দর একটা সমন্বয় থাকতে হবে। সেই সমন্বয় হলেই জাতির মধ্যেও একটা ঐক্য সৃষ্টি হবে এবং এটাই সবচেয়ে প্রয়োজন। যদি একটি সরকার সেখানে যদি ফ্যাসিস্ট হয়, সেখানে যদি গণতান্ত্রিক না হয়, তাহলেই সমঝোতার অভাব হবে। আর যদি গণতান্ত্রিক হয়, জনগণের প্রতি দায়িত্ববোধ থাকে, তাহলেই সর্বক্ষেত্রে সেখানে একটা মিল থাকে এবং সেখানেই জনগণ এবং সরকার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক স্থাপিত হয় এবং তার মাধ্যমেই এখানে কিন্তু একটা ভালো সুসম্পর্ক রেখে একটা দেশ পরিচালিত হতে পারে। তরুণ রাজনীতিবিদরা বিশেষ করে এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে তরুণদেরকে মনোনয়ন দিয়েছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে তরুণরা দেশ চালাবে। তরুণদের দেশ তরুণরা বুঝে নিতে হবে। এর মাঝে হয়তো আমাদের মতো কিছু লোক এখানে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমরা রয়েছি এবং এটার যদি সুসম্পর্ক হয় তাহলেই ভবিষ্যৎ একটা উন্নত বাংলাদেশ হওয়ার পথ সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি এবারের যে পার্লামেন্টটা, এই পার্লামেন্টটা একটা সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত হিসাবে আমি এটাকে দেখতে চাই। এখানে মাঠের মঞ্চের যে রাজনীতি, এখানে একটু বাড়াবাড়ি থাকে। কথা কিছু এমন হয় যেটার সাথে একদম সরকারের সকল কাজের মিল হয় না। তো এটা রাজনীতির কারণে, দলের সুনামের কারণে মাঠে বলা হয় এবং এটা আবার যখন এই লোকরা যখন রাজনীতিতে, পার্লামেন্টে যায়, সরকারে যায়, মাঠে যে কথাগুলো বলেছে সেটা কিন্তু তাদেরকে তাড়িত করে এবং ভালো থাকার ব্যাপারে সেখানে কমিটমেন্টটা সিরিয়াস থাকে। তো আমরা মনে করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মাঠে যে সকল কথা বলেছি এরই মধ্যে কিন্তু আমরা অনেক জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজে এই যে ঘুষ, দুর্নীতি, এই সকল কিছু আছে। এগুলো এখন চেষ্টা করা হচ্ছে এগুলো থেকে দূরে থাকার জন্যে, দেশকে মুক্ত করার জন্যে। যদি রিয়েলি আমরা দুর্নীতি, ঘুষ, রাহাজানি, এই চাঁদাবাজি, এগুলো থেকে যদি দেশকে আমরা মুক্ত করতে পারি তাহলে দেশ অনেক দূর অগ্রসর হয়ে যাবে।
যদি সেই রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হয়, প্রকৃত গণতান্ত্রিক হয়, তাহলেই সেখানে সমঝোতার রাস্তা বের হয়ে যায়। যেমন ইদানিংকালে আমরা প্রমাণ করলাম এই পার্লামেন্টে আমরা কতগুলো বিল একমত হয়ে পাশ করেছি। ইচ্ছা করলেই, জাতির ভবিষ্যৎ চিন্তা করলে, মানুষের কল্যাণ চিন্তা করলে অবশ্যই একমত হয়ে অনেক কাজ করা যায়। এটার 17 বছর কেউ খোঁজ খবর নিতে পারে নাই তা না, এটা কিন্তু গত 1.5 বছর। আমার ব্রেন স্ট্রোক হলো, তারপরে আমি অসুস্থ ছিলাম, প্রায় 1 বছর কোনো অ্যাক্টিভিটি করিনি। তারপরে এখন আস্তে আস্তে অ্যাক্টিভিটিতে নেমেছি। এর আগে কিন্তু আমি সর্বক্ষেত্রে অ্যাক্টিভ ছিলাম। আমি এই স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে আমি কিন্তু 5 বছর বিভিন্ন সময়ে জেল খেটেছি। আমি যদি ইনঅ্যাক্টিভ থাকতাম তাহলে আমাকে জেলে জেলে কেন নিয়েছে? আমাকে 17টা মামলার আসামি করেছে, সবগুলো থেকে আমি খালাস পেয়েছি। বাস জ্বালিয়ে দেওয়ার মামলায় পড়েছি, সচিবালয়ে বোমা মারার মামলায় পড়েছি, এরকম মামলা। তো আমি অ্যাক্টিভ ছিলাম না তা না, আমি খুবই অ্যাক্টিভ ছিলাম এবং বারবার সরকার আমাকে গ্রেপ্তার করে আটকে রাখতে দরকার হয়েছে। 5 বছর তো জেলে ছিলাম। বই এখানে 12টা বই আছে, এখানে বই আছে একটা স্মৃতিচারণ নিয়ে, ওই 2 বছর। পরিবারের ভূমিকা যদি পজিটিভ না থাকে তাহলে আমার পক্ষে এত কিছু করা সম্ভব হইতো না। পরিবারের পক্ষ থেকে পুরা সমর্থন দিয়েছে। আমি জেলে গিয়েছি, এই সময় আমার পরিবার অত্যন্ত কষ্টে চলেছে, সেটাও মেনে নিয়েছে। আমাকে হাইলাইট করে নাই মিডিয়া, এটা সঠিক না। হাইলাইট করেছে, মানুষ জানে। তবে গত 1-1.5 বছর আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, যেহেতু আমার ব্রেন স্ট্রোক ছিল, ডাক্তারদের নিষেধ ছিল। তারপরেও নির্বাচনে গেলাম। আমি আমাদের পার্টি চেয়ারম্যান তারেক রহমানকে না করেছিলাম যে আমি করব না, আমার ছেলে করবে, কিন্তু সে আমাকে জোর করেই নির্বাচনে বাধ্য করলো, তাই নির্বাচনে গেলাম। এবার নিয়ে আমি 5ম বার আমার নিজের এলাকা থেকে নির্বাচিত এমপি।